দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিসে। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানের চেষ্টা করে থাকি আপনাদেরকে ট্যাক্স অথবা অভিবাসন অথবা আপনাদের দৈনন্দিন জীবনে যে সমস্যাগুলো আপনারা ফেস করে থাকেন সেগুলোর বিশ্লেষণ করে একটি সমাধানে পৌঁছানোর চেষ্টা থাকে বা আপনাদের মতামতের গুরুত্ব দিয়ে আপনাদেরকে উত্তরের মাধ্যমে সেটি সমাধান করার চেষ্টা থাকে আমাদের এই অনুষ্ঠানে। আজ আমরা আমাদের অনুষ্ঠানে আলোচনা করব বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়। অভিবাসন নয়, কিন্তু অভিবাসনের সঙ্গে যুক্ত থাকতে পারে অথবা আপনার জীবনের সঙ্গে যুক্ত থাকতে পারে, কারণ প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা অভিবাসী রয়েছেন তাদের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন পাবলিক চার্জ, আপনারা জানেন যে 18 সেপ্টেম্বর থেকে নতুন করে পাবলিক চার্জের রুল আসতেছে এবং সেই পাবলিক চার্জে কারা পড়বেন বা কোন কোন জিনিসগুলো পাবলিক চার্জের মধ্যে পড়ে সেটি অনেকে একটু কনফিউশন থাকেন, মানে বুঝতে পারে না যে কোনটি পাবলিক চার্জ বা কোনটি পাবলিক চার্জ নয়, যেটি আপনার প্রয়োজন সেটি নাও হতে পারে, সেটি নিয়ে আমরা আলোচনা করবো। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে এসবিএ লোন। আমাদের এই বাঙালি কমিউনিটি অনেকেই এসবিএ লোন নিয়েছেন, কিন্তু এসবিএ লোনের এই ব্যাপারটি আসলে মানে যত দিন যাচ্ছে সেটি অনেক কঠিনের মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ এখন এসবিএ লোনটি কন্ট্রোল চলে গিয়েছে আপনার ট্রেজারি ডিপার্টমেন্টে এবং ট্রেজারি ডিপার্টমেন্টে যাওয়াতে তারা কালেকশন ফি সহ আপনার আগের যে লোন ছিল সেই লোনের সঙ্গে কালেকশন ফি যোগ করে একটি বড় অঙ্কের ম্যাসিভ অ্যামাউন্ট আপনাকে নোটিশ পাঠাচ্ছে এবং সেই নোটিশ পেলে আপনি কি করবেন সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আর এইসব ব্যাপারে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন আপনাদের সবার প্রিয়, আমাদের প্রিয় সিপিএ দেবব্রত চক্রবর্তী। দাদা, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ শান্ত আপনাকে, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি টিভিএন 24 এর সকল দর্শককে যারা আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠান দেখছেন এবং পরবর্তীতে রেকর্ডেড ভার্সন ফেসবুক এবং ইউটিউবে দেখবেন। দর্শক আপনারা চাইলে আমাদের অনুষ্ঠানে সরাসরি যোগ দিতে পারেন। আমাদের টেলিভিশন স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করতে পারেন, অথবা আমাদের এই অনুষ্ঠান ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে, সেখানেও আপনারা আপনাদের মতামত দিতে পারেন। দাদা, আমরা তো আসলে আপনি আসলে যেটা হয় যে অনেকগুলো টপিকস থাকে, অনেকগুলো বিষয় থাকে, নতুন নতুন বিষয় নিয়ে আপনি কথা বলেন যেগুলো মানুষ আসলে ফেস করে থাকে। তো আজকে আমরা 2-3টে বিষয় নিয়ে ঠিক করলাম কথা বলবো। যেমন আপনি পাবলিক চার্জ নিয়ে কথা বলবো, আমরা এসবিএ লোন নিয়ে বলবো, যদি সময় থাকে আমরা অ্যাফোর্ডেবল হাউজিং এর ব্যাপারটি নিয়ে একটু কথা বলবো, স্টার ক্রেডিট এটা নিয়ে আমরা কথা বলবো। তো শুরুতে আমরা একটু পাবলিক চার্জ নিয়েই কথা বলি। পাবলিক চার্জের প্রথম যেটা একটা ধারণা যে মানুষ এখন এই অ্যাডমিনিস্ট্রেশন আসার পরে পাবলিক চার্জ শব্দটা শুনলেই একটা আতঙ্কের একটা অবস্থা। তো সেটা যদি আপনি শুরুতেই বলতেন, যে যদিও বা এটাই অভিবাসনেরটা ভিন্ন একটা জিনিস, আপনার কাছে যেটা জানতে চাই পাবলিক চার্জ কোনগুলো এবং আগের কি রুল ছিল, এখন যে নতুন রুল হতে যাচ্ছে সেটি কি ধরনের ইম্প্যাক্ট পড়বে মানুষের দৈনন্দিন জীবনে, একটু যদি বলতেন। হ্যাঁ, ধন্যবাদ শান্ত আপনাকে। তো যাই হোক, দেখুন এই পাবলিক চার্জ হয়তো আপনারা ইতিমধ্যেই এই পাবলিক চার্জ নিয়ে অনেক আলোচনা শুনেছেন। আমাদের অ্যাটর্নি মহোদয় যারা আছেন তারা নিশ্চয়ই এই ব্যাপারে আলোচনা করেছেন এবং আপনাদের মধ্যে একটা ভয়েরও বিষয়, কারণ আমরা জানি যে আমি কিন্তু আরেকটা ডিসক্লোজার দিয়ে নিয়েছি, আমি সিপিএ, তো বেসিক্যালি মাই এক্সপার্টিজ ইন দ্য ট্যাক্স ফিল্ড। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু ইমিগ্রেশন নিয়ে কথা বলতেছি না, জাস্ট একটা আইডিয়া দিচ্ছি যে আসলে পাবলিক চার্জ অনেকেই এখনো পর্যন্ত ক্লিয়ার কনসেপ্ট নাই যে আসলে কোনটা পাবলিক চার্জের মধ্যে পড়ে, বা সেপ্টেম্বর 18 তারিখ থেকে যে নিউ রুল গোয়িং টু বি এফেক্ট সেটা কিন্তু আরো এক্সপ্যান্ডেড হবে, সেটা আসলে কি কি পড়তে পারে অনেকের একটা ধোঁয়াশা। এবং শুধু তাই না, আমরা জানেন যে কারেন্ট ইমিগ্রেশন যে 75 কান্ট্রিজ যে আপনার যেটা স্থগিত আদেশ আছে বর্তমানে, এবং এই সমস্ত বিষয়ে লোকজনের একটা ভীতি আছে। তারপরে মানে সব মিলে সার্বিক সবকিছু বিবেচনায় কিন্তু লোকজন একটা আতঙ্কের মধ্যে আছে। এবং যে কারণে যারা এই ফুড স্ট্যাম্প, যারা মেডিকেড, যারা লং টার্ম কেয়ার নিচ্ছে, তারাও ভয়ের মধ্যে আছে, কারণ প্রত্যেকেই কিন্তু তাদের বাপ মা ভাই বোনের জন্য অ্যাপ্লাই করা ইমিগ্রেশন। তো এখন তারা ওরিড যে এই সেপ্টেম্বর 18 তারিখ থেকে যে নিউ রুল যেটা ইমপ্লিমেন্টেড হতে যাচ্ছে সেটা আসলে কিভাবে ইম্প্যাক্টেড হবে। যে এখন সবাই ইভেন এমনও আমরা ফোন কল পাচ্ছি যে ওই হোম কেয়ার বেনিফিট নিচ্ছে, কিন্তু জিজ্ঞেস করতেছে দাদা এটা কি বন্ধ করে দিব, কারণ আমার ইমিগ্রেশন অ্যাপ্লাই করা আছে, এদিকে মা দেখা গেছে যে ছেলের জন্য অ্যাপ্লাই করা আছে, ফুড স্ট্যাম্প নেই, এগুলা কি বন্ধ করে দিব, মানে একটা আতঙ্ক সবার মধ্যে যে আসলে হোয়াট উইল বি হ্যাপেন গোয়িং ফরওয়ার্ড। তো যাই হোক, আমি চেষ্টা করব আজকের এই আলোচনায় একটা ক্লিয়ার কনসেপ্ট দিতে যে আসলে পাবলিক চার্জটা কি, কোন কোন বিষয়গুলো পাবলিক চার্জের অন্তর্ভুক্তিতে থাকবে, সেপ্টেম্বর 18 তারিখ যেটা নিউ রুল গোয়িং টু বি ইমপ্লিমেন্টেড সেটা কিরকম হতে পারে,
এবং ইভ্যালুয়েশনের ক্ষেত্রে যারা অলরেডি অ্যাপ্লাই করেছেন বা কিভাবে এটা ইম্প্যাক্টেড হবে আমরা ডিটেলস আলোচনা করব। এবং এই পাবলিক চার্জের পরে আমরা এসবিআই লোন নিয়ে কথা বলবো, যেটা আপনি একটু আগেই বলেছেন যে এসবিআই লোনের কিন্তু একটা সিগনিফিকেন্ট পোর্শন এখন ট্রেজারি ডিপার্টমেন্টে চলে গেছে এবং এটা কালেকশন চলে গেছে, সেটা নিয়েও কথা বলবো। তারপরে কথা বলবো আমরা এনওয়াইসি হাউজিং কানেক্ট, যেটা অ্যাফোর্ডেবল হাউজিং, তারপর বেসিক স্টার ক্রেডিট নিয়ে কথা বলবো, সেগুলো পর্যায়ক্রমে। যাই হোক, আমরা স্টার্ট করতে যাচ্ছি পাবলিক চার্জ নিয়ে। তা দেখুন যে ইতিমধ্যেই আমরা বলেছি বা আপনারা জানেন যে সেপ্টেম্বর 18 তারিখ থেকে কিন্তু নিউ পাবলিক চার্জ রুল গোয়িং টু বি এফেক্ট। এখন প্রশ্ন হচ্ছে যে সেপ্টেম্বর 18 তারিখ থেকে যেহেতু নতুন পাবলিক চার্জ রুল এফেক্ট হতে যাচ্ছে, এখন যে সেপ্টেম্বরে 18 তারিখের পূর্বে কি হবে, মানে বর্তমানে আমাদের কি অবস্থা সেটাও তাকে জানতে হবে। মানে এখন তো অগাস্ট চলতেছে, তো এখন অগাস্ট, সেপ্টেম্বর এখনো আসে নাই। এবং শুধু তাই না, এই যে সেপ্টেম্বর 18 তারিখে যে নতুন পাবলিক চার্জ আসছে, আসলে তারা এটা এক্সপ্যান্ড করবে, আমি সেটা নিয়ে বিস্তারিত বলবো। তো এখন যাই হোক, যেহেতু এখন সেপ্টেম্বর 18 আসে নাই, এই মুহূর্তে যেহেতু আমরা আছি অগাস্টে, তার মানে 2022 যে পাবলিক চার্জ রুল আছে এটাই কিন্তু গোয়িং টু বি এফেক্ট নাও। এই মুহূর্তে 2022 সালের যে পাবলিক চার্জ রুল আছে সেটাই কাজ করছে, স্টিল ইন এফেক্ট অ্যাজ অফ টুডে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আর একটা বিষয়, ইমিগ্রেশনের একটু ছোট্ট মানে যেহেতু রিলেটেড এগুলো বলতে হচ্ছে, যেমন I-485 এটাও কিন্তু পাবলিক চার্জার রিলেটেড মানে বিষয়, এটা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, যেটা স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্ট অথবা পার্মানেন্ট রেসিডেন্ট গ্রিন কার্ডের যে অ্যাপ্লিকেশন, যেটা পার্মানেন্ট রেসিডেন্টের যে অ্যাপ্লিকেশন, ইউএসসিআইএস কিন্তু অলরেডি ওইটা মানে সার্কুলার দিয়েছে, তারা রিভাইজ ভার্সন ওরা ইস্যু করতে যাইতেছে, যেটার মধ্যে এই যে পাবলিক চার্জের বিষয়গুলো এখানে চলে আসবে। এবং ইউএসসিআইএস এটাও রিকমেন্ড করতেছে যে যারা অ্যাপ্লিকেশন করবেন এই যে I-485 সেটা অন অর বিফোর সেপ্টেম্বর, তার মানে সেপ্টেম্বরের পূর্বে অথবা পরে যারা অ্যাপ্লাই করবেন, মেক শিওর ইউ ইউজ দ্য আপডেটেড ভার্সন। সেই ক্ষেত্রে যদি ওল্ডার ভার্সন কেউ ইউজ করে, মানে ফর্মের নতুন যে ভার্সনটা সেটা ইউজ করতে হবে, সেখানে এই প্রশ্নগুলো থাকবে। হ্যাঁ, এবং ওল্ডার ভার্সন কিন্তু উইল নট বি অ্যাকসেপ্টেড, এটা একটা মোটামুটি ইনফরমেশন দিয়ে রাখছে। আচ্ছা যাই হোক, এখন শুরু করতেছি আমরা পাবলিক চার্জ রুল নিয়ে। তো দেখুন, এখন প্রথমেই বলবো যে আমি এখন পাবলিক চার্জ এটা বলবো যে এটা 2022 পাবলিক চার্জ রুল অনুযায়ী অ্যাজ অফ টুডে, আজকের দিনে কোনটা পাবলিক চার্জের মধ্যে পড়ে। কারণ সেপ্টেম্বর 18 তারিখে ওরা যেটা এক্সপ্যান্ড করতেছে, উই ডোন্ট ইভেন নো, আমরা এখনো পর্যন্ত জানি না যে আসলে আরো কোনটা এটার মধ্যে পড়বে। বাট অ্যাজ অফ টুডে যেটা পাবলিক চার্জের মধ্যে আছে সেটা আমি ক্লিয়ার করতেছি, যেটা 2022 পাবলিক চার্জ ল অনুযায়ী। তো দেখুন, ক্যাশ অ্যাসিস্ট্যান্স ফর ইনকাম মেইনটেনেন্স, যারা ক্যাশ অ্যাসিস্ট্যান্স নেন লো ইনকাম, যেমন সাচ এজ এন এসএসআই সাপ্লিমেন্টাল সিকিউরিটি ইনকাম, তারপর হচ্ছে TINF টেম্পোরারি অ্যাসিস্ট্যান্স ফর নিডি ফ্যামিলি যেটা আছে, তারপর হচ্ছে গভর্নমেন্ট ফান্ডেড লং টার্ম কেয়ার লাইক নার্সিং হোম, এগুলা কিন্তু পাবলিক চার্জের মধ্যে পড়ে। তার মানে যে লং টার্ম কেয়ার, যেটা মানে ডিসেবিলিটি যারা নার্সিং হোমে থাকে, যেটা লং টার্ম ডিসেবিলিটি কেয়ার, ওগুলোকে মানে 2022 সালের পাবলিক চার্জ রুল অনুযায়ী, বাট নতুনটাতে সেটা পরে আসতেছি। তার মানে 2022 সালের 2022 যে পাবলিক চার্জ ল আছে সেটা অনুযায়ী যারা ক্যাশ অ্যাসিস্ট্যান্স নিচ্ছেন, যারা এসএসআই নিচ্ছেন সাপ্লিমেন্টাল সিকিউরিটি ইনকাম, যারা TINF নিচ্ছেন, যারা গভর্নমেন্ট ফান্ডেড লং টার্ম নার্সিং হোমে যারা আছেন, গভর্নমেন্ট ফান্ডেড লং টার্ম কেয়ার যারা নিচ্ছেন, এগুলা কিন্তু পাবলিক চার্জ হিসাবে ট্রিটেড এখনো পর্যন্ত হচ্ছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই যে সেপ্টেম্বর 18 নিয়ে আমরা কথা বলতেছি, যে আপকামিং যে ফেডারেল চেঞ্জ আসতেছে, তো সেই ক্ষেত্রে কিন্তু ওরা এটা এক্সপ্যান্ড করবে। এই যেগুলো বললাম, এগুলো তো আরো নতুন কিছু ইনক্লুড করবে। সেগুলো কি? সেটা হইতে পারে ফেডারেল লেভেলের যেগুলো অ্যাসিস্ট্যান্স আছে, স্টেট লেভেল, এমন কি সিটির যে অ্যাসিস্ট্যান্স গুলো আছে, ইট কুড বি ইনক্লুডেড দেয়ার অলসো। এখন যদি প্রশ্ন করেন তাহলে সেগুলো কোনগুলা, উই ডোন্ট নো ইয়েট, কারণ এখনো পর্যন্ত সার্কুলার আমাদের হাতে নাই। প্রচুর তো এরকম সুবিধা রয়েছে, বিশেষ করে আমরা পর্যায়ক্রমে সেগুলো সিটিতে স্টেট অনুযায়ী বা সিটির মধ্যেও অনেক ছোট ছোট সুযোগ রয়েছে, বিভিন্ন রকমের সুযোগ ইনক্লুড देम অ্যাজ ওয়েল। কিন্তু এই মুহূর্তে আমরা ক্লিয়ার না যে আরো কি আসছে, যে আমি আরো স্পেসিফাই করব। এখন দেখুন যে বর্তমানে কারেন্টলি যেটা পাবলিক চার্জ হিসেবে কাউন্ট হচ্ছে, একটু আগে বললাম সাপ্লিমেন্টাল সিকিউরিটি ইনকাম SSI, তারপর আমি SSI এর ডেফিনেশনও দিব, অনেকে SSI হয়তো বুঝেন না, আমি এটা বলবো যে সাপ্লিমেন্টাল সিকিউরিটি ইনকাম SSI, তারপরে টেম্পোরারি অ্যাসিস্ট্যান্স ফর নিডি ফ্যামিলি যেটা TINF, তারপরে সেফটি নেট অ্যাসিস্ট্যান্স, তারপর হচ্ছে মেডিকেড ফান্ডেড লং টার্ম এই যে
ইনস্টিটিউশনাল কেয়ার যেটা নার্সিং কেয়ার, মেডিকেড ফান্ডের যেটা, এগুলো কিন্তু স্ট্রিক্টলি পাবলিক চার্জ। তার মানে অ্যাজ অফ 2022 পাবলিক চার্জ ল অনুযায়ী যারা এই সমস্ত বেনিফিট নিচ্ছেন ইভেন টুডে, এগুলো কিন্তু পাবলিক চার্জ হিসেবে কিন্তু কাউন্ট হবে। একটু আপনাকে থামাতে হচ্ছে, আপনি তো এখানে এতগুলো নাম বললেন কিন্তু আপনি ফুড স্ট্যাম্পের কথা এখানে বলেন। বলতে আসতেছি। তো এখন দেখুন, এই তো বললাম কোনগুলা পাবলিক চার্জের আন্ডারে পড়ে। তো এখন আপনি যেটা কিরিয়াস এখন হচ্ছে যে কোনগুলা পাবলিক চার্জের মধ্যে না। অনেকে সন্দেহ আছে যে এটিও কি পাবলিক চার্জের মধ্যে হচ্ছে এখন কিনা। বলবো যে এগুলো পাবলিক চার্জের মধ্যে না। স্ন্যাপ, ফুড স্ট্যাম্প কিন্তু পাবলিক চার্জ না। অ্যাজ অফ 2022 ল পাবলিক চার্জ মানে আগের নিয়ম অনুযায়ী, মানে এখন যেটা চলছে সেটা অনুযায়ী ফুড স্ট্যাম্প পাবলিক চার্জ না। শুধু তাই না, স্ট্যান্ডার্ড মেডিকেড যারা মেডিকেড নিচ্ছে, হ্যাঁ, তারপর হচ্ছে পাবলিক হাউজিং ইনক্লুডিং সেকশন 8, যেমন মনে করেন যারা সেকশন 8 এর ভাউচারের মাধ্যমে পাবলিক হাউজিং নিচ্ছে, ইভেন যারা নাইচা নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটির যে পাবলিক হাউজিং নিচ্ছে, এগুলো কিন্তু স্টেট ফান্ডেড কিন্তু কি বলে হাউজিং অ্যাসিস্ট্যান্স। শুধু তাই না, উইক এই যে যাদের নিউবর্ন বেবি হয় ওদেরকে কিন্তু চেক দেয়, দুধ সবজি ফলমূল নিউট্রিশনাল ফুড কেনার জন্য উইক চেক দেয়। শুধু তাই না, যাদের হেলথ ইন্স্যুরেন্স এসেনশিয়াল প্ল্যান আছে, মনে করেন লিস্ট আপনাকে কোপেমেন্ট পে করতে হয়, 5-10 টাকা দেন, মেডিসিনে $25, ডাক্তারের কিছু কোপেমেন্ট আছে, এগুলা কিন্তু অ্যাজ অফ 22 রুল অনুযায়ী এগুলো পাবলিক চার্জ না। বাট নিউটাতে আসবে কিনা সেটা বলা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে সেপ্টেম্বর 18 তারিখে যে নতুন রুল এফেক্টিভ হইতে যাইতেছে, এখানে কিন্তু ওরা বলতেছে যে ইট উইল বি এক্সপ্যান্ডেড, বলতেছে ফেডারেল, স্টেট এন্ড সিটি। এই যে স্ন্যাপট্যাপ কিন্তু এই যে কিছু আছে এনে যে যেমন এই যে হাউজিং অ্যাসিস্ট্যান্স যেগুলো, এগুলো কিন্তু অনেক স্টেট সিটির ফান্ডিং আছে এখানে। তো সেই ক্ষেত্রে দে মাইট ইনক্লুড দেম অ্যাজ ওয়েল। বাট অ্যাজ অফ টুডে আপনি যদি বলেন তাহলে স্ন্যাপ, যেটা ফুড স্ট্যাম্প, স্ট্যান্ডার্ড মেডিকেড, পাবলিক হাউজিং ইনক্লুডিং সেকশন 8, উইক চেক, ইভেন এসেনশিয়াল প্ল্যান, এগুলো পাবলিক চার্জের মধ্যে না। এটা না, কিন্তু অনেকে একটা বদ্ধমূল ধারণা থেকে ও ফুড স্ট্যাম্প পাবলিক চার্জ, যেটা আপনি আমাকে জিজ্ঞেস করতেছেন। এই কারণেই বললাম যে আমাদের অনেক মানুষই কিন্তু কমিউনিটির ফুড স্ট্যাম্পের সঙ্গে খুব মানে পরিচিত, এবং লোকজন ধরে নেয় এটা পাবলিক চার্জ। কিন্তু দেখুন যে ওল্ড নিয়ম অনুযায়ী এটা পাবলিক চার্জ, পুরনো নতুন নিয়মে সেটা ইনক্লুড হবে কিনা সেটা এখনো বলা হয়নি, ইট মাইট বি ইনক্লুডেড। তারপরে দেখেন এখন হচ্ছে যে সেফ সার্ভিস মানে ভার্সাস এক্সাম্পট গ্রুপ। এখন দেখেন যেহেতু এই বিষয়টা নিয়ে কথা বললাম, তার মানে যারা স্ট্যান্ডার্ড হেলথ ইন্স্যুরেন্স নিচ্ছে, যারা ফুড স্ট্যাম্প নিচ্ছে, যারা হাউজিং প্রোগ্রাম নিচ্ছে যেমন সেকশন 8, তারপরে হচ্ছে অ্যাফোর্ডেবল হাউজিং, যারা স্ন্যাপ নিচ্ছে, যারা উইক বেনিফিট নিচ্ছে, ইভেন যারা রেগুলার মেডিকেড নিচ্ছে, এটা কিন্তু কোনো মানে এফেক্ট হবে না। যে যারা গ্রিন, ও আরেকটা প্রশ্ন আছে, একটা গ্রুপ আছে ওরা ভয় পায় যারা গ্রিন কার্ড রিনিউয়াল করতে যাইতেছে, ও তার মানে আমার গ্রিন কার্ড যদি রিনিউয়াল না করে, যারা সিটিজেনশিপের অ্যাপ্লাই করতে যাবে, সিটিজেনশিপ যদি অ্যাপ্রুভ না করে, তার মানে দেন না, স্পষ্ট বলতেছে যে সেফ সার্ভিস যারা স্ট্যান্ডার্ড হেলথ ইন্স্যুরেন্স নিচ্ছে, যারা ফুড স্ট্যাম্প নিচ্ছে, যারা হাউজিং অ্যাসিস্ট্যান্ট নিচ্ছে ইনক্লুডিং সেকশন 8, তারপরে হচ্ছে ফেডারেল হাউজিং অ্যাসিস্ট্যান্স, স্ন্যাপ, উইক, ইভেন রেগুলার মেডিকেড, এইগুলা ক্ষেত্রে যারা এই সমস্ত বেনিফিট নিচ্ছে অ্যাজ অফ টুডে, তারা যদি গ্রিন কার্ড রিনিউয়াল এবং সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করে, দেয়ার ইজ নো এফেক্ট অন দ্যাট, এটার কোনো এফেক্ট নাই, কারণ এগুলা ফুড স্ট্যাম্প পাবলিক চার্জের মধ্যে পড়ে না। অ্যাজ অফ ডেফিনেশন ইজ 2022 রুল যেটা বললাম। তারপর আরেকটা বলতেছি যে এখন আবার স্পেসিফাই করতেছে এক্সাম গ্রুপ, মানে এক্সাম গ্রুপ কারা, মানে কারা এটার মানে পাবলিক চার্জ অ্যাপ্লাই হবে না কাদের ক্ষেত্রে, মানে যারা কারা এই পাবলিক চার্জের বাইরে আছে, যেটার ক্ষেত্রে পাবলিক চার্জ অ্যাপ্লাই হবে না। যেমন ইউএস সিটিজেন, যারা ইউএস সিটিজেন আছে তাদের ক্ষেত্রে পাবলিক চার্জ টেস্ট ডো নট অ্যাপ্লাই। আচ্ছা, ঠিক আছে। তারপরে হচ্ছে যারা গ্রিন কার্ড রিনিউয়াল করবে, একটু আগে বললাম, যারা সিটিজেনশিপ অ্যাপ্লাই করবে, পাবলিক চার্জ রুল তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই না। শুধু তাই না, হিউম্যানিটেরিয়ান স্ট্যাটাস যেমন লাইক রিফিউজি, অ্যাসাইলি এন্ড ইউডি ভিসা, ওদের ক্ষেত্রে কিন্তু দে আর এক্সাম গ্রুপ। This rule will not going to be affected as per 2022 পাবলিক চার্জ রুল। আচ্ছা, যাই হোক, তো এখন হচ্ছে এসএসআই কি, একটু আগেই বললাম যে এসএসআই তো স্ট্রিক্টলি পাবলিক চার্জ, একটু আগে বললাম। তো এখন এসএসআইটা কি, এটা আগে বলবো। এখন দেখুন, এসএসআই হচ্ছে সাপ্লিমেন্টাল সিকিউরিটি ইনকাম, যেটা ডেফিনেশন, এবং এটা কিন্তু ফেডারেল পাবলিক অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম, যেটা মান্থলি বেসিসে ক্যাশ পে করে যারা অ্যাডাল্ট এবং চিলড্রেন আছে, মনে করেন যাদের বাসায় বয়স্ক লোকজন আছে, ছেলে মেয়ে আছে উইথ ডিসেবিলিটি, তাদের ডিসেবিলিটি আছে, যেমন ব্লাইন্ড,
অনেকে আছে অন্ধ, বা আবার আছে Autism আছে। অটিজম বা 65 ইয়ার্স ওল্ডার। হ্যাঁ, এই সমস্ত অ্যাডাল্ট এবং অ্যাডাল্ট এবং চিলড্রেন আছে যারা উইথ ডিসেবিলিটি আছে, যাদের মনে করেন ইনকাম একেবারেই নেই, অথবা ইনকাম থাকলেও খুবই নগণ্য ইনকাম, তারা যে মান্থলি বেসিসে যে ক্যাশ পেমেন্টটা পায় ওইটাই হচ্ছে এসএসআই। এটাকে বলে সাপ্লিমেন্টাল সিকিউরিটি ইনকাম। তো এই এসএসআই কিন্তু স্ট্রিক্টলি পাবলিক চার্জ। যারা এই টাকাটা পাচ্ছে, ইট উইল বি কনসিডার্ড এজ এ পাবলিক চার্জ অ্যাজ পার 2022 রুলস। তারপর আলোচনা করবো, একটু আগে বলছি টিএএনএফ, যেটা হচ্ছে টেম্পোরারি, টিএনএফ হচ্ছে একটু আগে বলছি যেটা টেম্পোরারি অ্যাসিস্ট্যান্স ফর নিডি ফ্যামিলিজ। তার মানে টিএনএফ এর ডেফিনেশন হচ্ছে যে এই যারা টিএনএফ প্রজেক্টের মাধ্যমে যারা টেম্পোরারি ক্যাশ অ্যাসিস্ট্যান্স পাচ্ছেন, ফুড পাচ্ছেন, হাউজিং পাচ্ছেন, চাইল্ড কেয়ার বেনিফিট পাচ্ছেন, যারা ডিউ টু লো ইনকাম এবং যাদের মাইনর চিলড্রেন আছে, তারা যে টিএনএফ বেনিফিটটা পাচ্ছেন সেটা কিন্তু ইট উইল বি কনসিডার্ড এজ এ পাবলিক চার্জ। এবং প্রশ্ন হচ্ছে এই যে টিএনএফ বেনিফিট, এটা কিন্তু সারা জীবন কেউ কাউকে দেয় না, এটা ইজ লিমিটেড টু 60 মান্থ, মানে 5 ইয়ার্স পাবে ম্যাক্সিমাম। একটা মানুষের জীবদ্দশায় সে টিএনএফ বেনিফিট পাবে ম্যাক্সিমাম 60 মান্থ, সারা জীবন কিন্তু এটা দিবে না। বাট যারা এটা পাচ্ছে, যেমন টেম্পোরারি ক্যাশ, ফুড, হাউজিং, চাইল্ড কেয়ার ডিউ টু লো ইনকাম উইথ মাইনর চিলড্রেন যাদের আছে, ইট উইল বি কনসিডার্ড এজ এ পাবলিক চার্জ। এখন হচ্ছে যে দেখুন ইভালুয়েশন প্রসিডিওর, জান ইভালুয়েশনটা কিভাবে করবে, এই পাবলিক চার্জের ইভালুয়েশনটা কিভাবে করবে ইমিগ্রেশন অফিসার যারা আছে, বা যে যে জায়গায় এটা ইমপ্লিমেন্ট হচ্ছে। তখন দেখুন ইমিগ্রেশন অফিসার যারা আছে এটা ইভালুয়েট করবে ওয়াইডার রেঞ্জ, মানে খুব ওয়াইডলি এটা এরা ডিটারমাইন করবে, এবং যেটা ওভারঅল টোটালিটি ওর সার্কামস্ট্যান্সেস বেসিস। তার মানে পাবলিক চার্জের ক্ষেত্রে ওরা শুধুমাত্র স্পেসিফিক ওইগুলাই দেখবে না, তারা ওয়াইডার রেঞ্জে টোটাল সিনারিও এবং বেসড অন দ্য কারেন্ট সার্কামস্ট্যান্সেস সব কিছু বিবেচনায় আনবে, এই মানে কে কোয়ালিফাই বা ডিসকোয়ালিফাই সমস্ত ক্ষেত্রে। শুধু তাই না, এটাও বলতেছে তারা কেস বাই কেস রিভিউ করবে, মানে ইন্ডিভিজুয়ালি। হ্যাঁ, এখন কেস বাই কেস রিভিউ দেন, এটারও স্পেসিফিকেশন ওরা দিয়ে দিয়েছে। যেমন অ্যাপ্লিক্যান্ট কেস বাই কেস রিভিউয়ের ক্ষেত্রে ওরা অ্যাপ্লিক্যান্টের এজ বিবেচনা করবে। এখন লেটস সে আপনি 65 ইয়ার্স ওল্ডার, আপনি যদি ফার্স্ট টাইম নেন নিতেই পারেন, সেই ক্ষেত্রে কিন্তু যদি আপনার ইনকাম না থাকে আপনি তো না খেয়ে মরবেন না। দেখেন কেস বাই কেসের ক্ষেত্রে ওরা বলতেছে ওরা অ্যাপ্লিকেন্টের এজ দেখবে, হেলথ কন্ডিশন দেখবে। এখন আপনি সিভিয়ার সিক, আপনি কাজে যেতে পারেন না, সেই ক্ষেত্রে হয়তো লং টার্ম আপনার প্রয়োজন, আদারওয়াইজ আপনি কি বিনা চিকিৎসায় মরবেন। দেখেন এরা হেলথ কন্ডিশন দেখবে, ফ্যামিলি স্ট্যাটাস দেখবে, তারপরে হচ্ছে ফাইন্যান্সিয়াল রিসোর্স দেখবে, আপনার ব্যাংকে কিরকম আছে, ব্যাংকে আবার $1 লাখ রাখে আবার এগুলো নিচ্ছেন কিনা। তারপর হচ্ছে এডুকেশন দেখবে, আপনার স্কিল দেখবে। তা দেখেন এরা কত কিছু বিবেচনায় আনবে। এগুলো তো আগেও ছিল, তখন কি তারা বিবেচনা করতো? এতদিন তো এটা ওইরকম সিরিয়াস এফেক্ট ছিল না, এখন তো নিউ রুলার আন্ডারে ইজ গোইং টু বি এফেক্ট। তার মানে নিউ রুলার আন্ডারে এই জিনিসগুলো ওরা ভেরিফিকেশন করবে। যেমন যেটা আপনি একটু আগে বললেন যে অনেকের হাই ইনকাম আছে বা অনেকের ক্যাশ অনেক টাকা আছে ব্যাংকে ডিপোজিট আছে, কিন্তু তারপরেও তারা নিচ্ছে। এখন সেগুলো থেকে আসলে রক্ষা পাওয়াটা কঠিন হবে। শুধু তাই না, দেখুন এখন প্রশ্ন হচ্ছে যে এই যে যেহেতু ইভ্যালুয়েশন প্রসিডিউরটাই বলতেছি, তার মানে যারা সেপ্টেম্বর 18 এর পূর্বে অলরেডি অ্যাপ্লিকেশন করেছে তাদের ক্ষেত্রে ইভ্যালুয়েশনটা হবে বেসড অন প্রায়র স্ট্যান্ডার্ড, এই যে 2022 রুল অনুযায়ী। আচ্ছা, পুরনো রুল অনুযায়ী। আর যারা সেপ্টেম্বর 18 পরে অ্যাপ্লাই করবে সেই ক্ষেত্রে নিউ রুল গোইং টু বি এফেক্ট, এবং সেই ক্ষেত্রে অফিসাররা সাবজেক্ট টু ওয়াইডার কনসিডারেশন এন্ড ডিসক্রিপশন। তারা সার্বিকভাবে যেগুলো বললাম কেস বাই কেস আরো ওয়াইডলি এটা ওরা ডিটারমাইন করবে যে সেটার কি ইফেক্ট হচ্ছে সেটা যে কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। না, এটি আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরছেন, কারণ হচ্ছে আমাদের সমাজে কিছু প্রচলিত ধারণা আছে যে যেটা ফুড স্ট্যাম্প, যেমন একটু আগে বললাম, সেটা আপনি বললেন, লোকজন ভাবে যে এটা মানে পাবলিক চার্জ। শুধু তাই না, ইভেন যে অনেকে ভাবে যে মেডিকেট, যেটা মেডিকেট সেটাকেও ভাবে, আবার আমি ধরে নিলাম ম্যান্ডেটরি পাবলিক চার্জ গুলো কেউ একজন নিয়েছে কোনো, কিন্তু সেখানে আপনি কিছু ক্রাইটেরিয়া বললেন, যদি কোনো মানুষের প্রয়োজন হয় সত্যিকারে, যেমন আপনি বলেন 65 ইয়ার্স প্লাস, তার ইনকাম নেই, কেস বাই কেস, সেখানে কিন্তু এটা ভেরিফাই করে। মানে আমাদের একটা ধারণা যে কেউ যদি এই ধরনের সহায়তা নিলেই বোধহয় সব শেষ, ব্যাপারটা তারা যার প্রয়োজন তিনি নিবে, এবং যিনি এলিজিবল, আপনি তথ্য গোপন করে কিছু করলেই সেটা এখনের জন্য, আগে হয়তো এগুলো নিয়ে মাথা ঘামাতো না, বাট এখন এগুলো বেশি গুরুত্বপূর্ণ। ধন্যবাদ দাদা। আমরা পাবলিক চার্জ নিয়ে তো অনেক কথাই আপনি বললেন, আমাদের যেহেতু সময় ভাগ করা, তো আমরা একটু এসবিএ লোন নিয়ে একটু এবার কথা বলতে চাই। আপনাকে পাবলিক চার্জ নিয়ে আর কোনো বক্তব্য আছে কি? পাবলিক চার্জের বিষয়ে এটাই বলতেছি যে দেখুন এই যে কি বলে, আসলে এটা কেন হয়েছে জানেন? সিস্টেম অ্যাবিউজের কারণে। আচ্ছা, কারণ এই যে আজকে দীর্ঘদিন ধরে এগুলো চলে আসছে, এই অ্যাবিউজিং হচ্ছে, কারণ
দেখবেন আপনি যখন সুপার মার্কেটে শপিং করতে যাবেন, আমরা যারা টাকা দিয়ে জিনিস কিনি, আমরা একটা জিনিসের দাম 10 বার দেখি কোনটা সেলে আছে, $1 কোনটা কমে পাবো, 50 সেন্ট যেটা কম, বিকজ ইউ আর গোয়িং টু পে ফ্রম ইউর পকেট। বাট যারা দেখা গেছে যে ফুল টাইম দিয়ে মার্কেট করতেছে, যারা সিস্টেম অ্যাবিউজ করে, আমি সবার কথা বলতেছি না, যারা সিস্টেম অ্যাবিউজ করে, তারা দেখবেন যে হয়তো 2-3টা বাচ্চা, ওরা দেখেন ক্যাশের টাকা কামাচ্ছে, ওদের হিউজ ইনকাম আসতেছে বিজনেস থেকে বা ফর সাম আদার মানে সেক্টর থেকে আসতেছে, বাট স্টিল তারা যেহেতু অফ দ্য বুকস তারা এই বেনিফিটগুলো নিচ্ছে। তখন তারা কিন্তু সুপার মার্কেটে গিয়ে জিনিসের দাম জাস্টিফাই করার দরকার নাই, কারণ আপনার যদি প্রতি মাসে $1000 ফার্স্ট টাইম থেকে ঢুকে অ্যাকাউন্টে, দেন আপনার ইটস এ হিউজ মানি, তখন আপনার এত কিছু চিন্তা করার দরকার নাই। আচ্ছা, আপনি তো এটা তো বললেন একটা মানে ইন জেনারেল, কিন্তু আপনি যেহেতু ট্যাক্স ফাইল করেন, আমি এই জন্য আপনাকে এই প্রশ্নটা করলাম যে যারা এই ধরনের পাবলিক চার্জগুলো নিচ্ছে বা তাদের যে বলুন ক্যাশ ইনকাম করে বা অন্য কোনো, কিন্তু ট্যাক্স ফাইলে কি এই তথ্যগুলো মানে আপনার প্রকাশ করতে হয় নাকি এগুলো গোপন, বা এটা কোনো ইম্প্যাক্ট পড়ে কিনা ট্যাক্স ফাইলে? ওই যে এই যে ফুড স্ট্যাম্প বলেন, ওইগুলা কিন্তু কোনো ইনকাম না, এগুলো ট্যাক্স ফাইলে কোনো ডিক্লারেশন দরকার না, এগুলো ইনকাম না। মানে আপনি যে ফুড স্ট্যাম্পের টাকা পাচ্ছেন বা ক্যাশ অ্যাসিস্ট্যান্স পাচ্ছেন, হাউজিং অ্যাসিস্ট্যান্স পাচ্ছেন, এগুলা কিন্তু ট্যাক্স ফাইলের কোনো ইম্প্যাক্ট নাই, ইট উইল নট বি কনসিডার্ড ইনকাম বা এক্সপেন্সেরও কিছু নাই। আচ্ছা, মানে এগুলোকে উল্লেখ করলেও সমস্যা নেই, না করলেও মানে এটার কোনো ইম্প্যাক্ট হয় না ট্যাক্স ফাইলে, এটার কোনো ইম্প্যাক্ট নাই, কারণ ইট উইল নট বি কনসিডার্ড এডিশনাল ইনকাম ফর ফুড স্ট্যাম্প এগুলো। তো যাই হোক, সেটাই বলছি যে দেখুন, যারা নিডি, যারা রিয়েলি এটা নেওয়ার দাবিদার, তারা তো অবশ্যই নিবে, কারণ মানে কেউ তো না খায় মারা যাবে না। কিন্তু এই পদ এইটা আছেও তো শুধুমাত্র অসহায়কে সহায়তা করার জন্য। মানে এই দেশের গভর্নমেন্ট যখন এই জিনিসগুলো প্রসেসগুলো তারা ইমপ্লিমেন্ট করছিল, তখন তারা এইগুলো চিন্তা করেই করছিল যে প্রয়োজন হতে পারে মানুষের। এই যে দেখেন উইক চেক, এটা কেন দেয়? এটা কিন্তু নিউট্রিশনাল একটা সাপোর্ট। তার মানে যারা নিউবর্ন বেবি, লেটস সে হাজব্যান্ড ওয়াইফ, তাদের এনাফ ইনকাম নাই, বাসা ভাড়া দিয়ে হয়তো তাদের টাকা থাকে না, তখন এই যে বাচ্চারা, তার তো একটু নিউট্রিশনাল ফুড দরকার, একটু ভালো দুধ, তারপরে আদার্স যে মিট বা হোয়াট এভার। তো এই নিউট্রিশনাল সাপোর্ট দেওয়ার কিন্তু উইক চেক। এখন দেখা গেছে কি উইক চেক গণহারে সবাই নাই, যার দেখা গেছে $100,000 ইনকাম সে উইক চেক নেই, আর যার কিছু নাই সে তো নেই। না, সেটার জন্য শর্ত পূরণ বাচ্চা থাকতে হবে না, সেটা তো আছেই, বাট আমি বলতেছি ইভেন যাদের ইনকাম আছে তারাও এটা নাই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনাকে এটা তো সেটাই আগে যা হয়েছে সেটি ভুলে যেতে হবে, যেহেতু এখন নতুন অ্যাডমিনিস্ট্রেশন এগুলোকে ভালোভাবে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে, তাই সতর্কতার কোনো বিকল্প নেই। মানে আপনি সৎ থাকলে আপনার কাজের মধ্যে আসলে কেউ আপনার কিছু করতে পারে। দাদা, আমরা একটু দ্বিতীয় ধাপে আলোচনা করতে চাই এসবিএ লোনের ব্যাপারটা দিয়ে। আপনি এসবিএ লোনের এর আগেও আমরা এসবিএ লোন নিয়ে আপনি কথা বলেছেন, তখন হয়তো আপনি যারা দেয় নাই তাদেরকে আপনি বারবার বলেছিলেন যে আপনারা যারা নিয়েছেন মিনিমাম হলো পেমেন্ট করেন, এটা আপনি কোনোভাবেই মাপ পাবেন না, কারণ এটি মানে খুবই গুরুত্বপূর্ণ একটা লোন ধরা হয় আর কি, বিশেষ করে গভর্নমেন্টের পক্ষ থেকে। এখন এসবিএ লোনের যে অবস্থা আপনি বললেন, আমরা আমাদের শিরোনামে বললাম বা আমরা বলছি যে ট্রেজারি ডিপার্টমেন্টে এটি যাচ্ছে বা কালেকশন ফি, একটু কি ক্লিয়ার করবেন আসলে জিনিসটা কি? এখন এসবিএ লোন নিয়ে সংক্ষেপে বলতে যেমন কান্নাকাটি শুরু হয়েছে। এখন দেখেন কিরকম কান্নাকাটি শুরু হয়েছে, যে এই কোভিড-19 যারা এসবিএ মানে অলমোস্ট কিন্তু যারা স্মল বিজনেস ওন করে, ইভেন যারা ট্যাক্সি অপারেটর থেকে শুরু করে, কেউ কিন্তু বাদ নাই। মানে ম্যাক্সিমাম লোকজন এই এসবিএ লোন কিন্তু নিয়েছে, এবং লোন নেওয়ার পরে আমরা কি লক্ষ্য করেছি যে তারা এতটাই রিল্যাক্স ছিল এই গত 2-3 বছর, যে তাদের ধারণা যে এটা ফ্রি মানি, দে ডোন্ট নিড টু পে দেম ব্যাক। সবাই মানে নাকে তেল দিয়ে ঘুমাইছে। এবং শুধু তাই না, এই যে এই টাকাটা পে করতে হবে না একটা বদ্ধ ধারণা, আমাদেরও ফোন দিয়ে বারবার জিজ্ঞেস করে এটা নাকি মাফ করে দিছে গভর্নমেন্টে। তো যাই হোক, এই সমস্ত কারণে আবার এসবিআই কিন্তু দেখুন তারাও কিন্তু যেহেতু প্যান্ডামিক চলতেছিল, ওরাও কিন্তু যথেষ্ট ছাড় দিয়েছে, যে যারা হার্ডশিপের জন্য অ্যাপ্লাই করছে মাসের পর মাস, বছরের পর বছর এক্সটেনশন করছে, যে ঠিক আছে যারা একবার অ্যাপ্লাই হার্ডশিপের জন্য করলে 6 মাসের মনে সময়, 6 মাস, শুধু একবার না, এটা 3-4 বার পর্যন্ত এক্সটেনশন করছে। এটা বারবারই করা যায়, বারবার করছে, করার পরেও কিন্তু লোকজনের ইন্টেনশন তো টাকা দিবে না, এটা ফ্রি মানি। তো যে কারণে যখন কিন্তু এখন তো প্যান্ডামিক নেই, তো এসবিআই এটা ফেডারেল মানি, মানে বিলিয়ন্স অফ ডলার লোকজন লোন নিছে, কেউ মানে অলমোস্ট আমার মনে হয় যে 90% পিপল দে আর নট পেইং, মেবি 10% দে আর কন্টিনিউ টু পে। তো এখন এই যে হিউজ পরিমাণে টাকা, গভর্নমেন্টের টাকা তো ঠিকই চলে গেছে, লোকজন দিচ্ছে না, কেউ মিস ইউজ করেছে, এটা তো আমরা সবাই জানি, স্টক মার্কেটে ইনভেস্ট করেছে, বাড়িঘর কেনার ক্ষেত্রে, বাংলাদেশে সম্পত্তি, ওয়াইফের জুয়েলারি, কিন্তু এগুলা কিন্তু স্ট্রিক্টলি প্রহিবিটেড ছিল। এগুলা কিন্তু কি বলে প্রপার
প্রপার ইউটিলাইজেশন অফ ফান্ড না, কারণ এসবিআই যে পারপাস আপনাকে দিয়েছে বিজনেস কন্টিনিউ করার জন্য, বাট তারা কি করছে এই বিজনেসে না খাটায় এরা অন্যভাবে খরচ করছে, যেটা স্ট্রিক্টলি প্রহিবিটেড এবং যেটা কি বলে এগেইনস্ট দ্য ল এবং মিস ইউজ অফ ফান্ড বলতে পারেন। তো যাই হোক, এখন যেটা হচ্ছে তো এই যে লোন যারা ধরেন এই মানে ইনস্টলমেন্ট এগ্রিমেন্টেও যায় নাই, বা যারা ইনস্টলমেন্ট এগ্রিমেন্টে ছিল সামহাও তারাও ডিসকন্টিনিউ করেছে, পে করে নাই, এখন এই যে লোন বেসিক্যালি যারা ডিফল্টার, যারা লোন ডিফল্ট ছিল এসবিআই লোন, এটা কিন্তু এখন চলে গেছে ইউএস ট্রেজারিতে। আচ্ছা, এখন এই যে ইউএস ট্রেজারিতে চলে গেছে সেটার কি এফেক্ট? এখন দেখুন ইউএস ট্রেজারিতে যাওয়ার ক্ষেত্রে কি কি বিষয় ওরা কনসিডারেশন এনেছে, সেটা হচ্ছে লোনের ব্যালেন্স কীরকম ছিল, তো এটা তাদের কনসিডারেশন ছিল। তারপর এই লোনের কি কোনো পার্সোনাল গ্যারান্টি ছিল কি না সেটাও তারা কনসিডারেশন এনেছে, এবং শুধু তাই না, এটাও তারা কনসিডারেশন এনেছে যে এই লোনটা কি কোনো কোম্পানির থ্রুতে নেওয়া হয়েছে নাকি ইন্ডিভিজুয়ালি নিয়েছে। যেমন লেটসে আপনার সোল প্রোপাইটর ট্যাক্সি চালান, তো সেই ক্ষেত্রে আপনার লোনটা সোল প্রোপাইটর হিসেবে নিচ্ছেন, আবার অনেকে আছে কর্পোরেশন, এলএলসি, পিএলএলসি, পিসি এসবের মাধ্যমে নিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি এখন ডিটেইলস আলোচনা করবো যে যারা পার্সোনালি নিয়েছেন তাদের কি ইফেক্ট হবে, যারা কর্পোরেশনের মাধ্যমে নিয়েছেন তাদের কি ইফেক্ট হবে, যাদের বিজনেস আছে তাদের কি হবে, যাদের বিজনেস নাই তাদের কি হবে, যাদের লোন ট্রেজারি থেকে ফার্দার কালেকশনে চলে গেছে তাদের কি হবে, প্রাইভেট কালেকশনের কথা বলতেছি, রিমিডি কিরকম হবে আমরা ডিটেইলস আলোচনা করবো। তো যাই হোক, তো এখন এই মুহূর্তে যারা লোন ডিফল্টার ছিলেন, যারা ইনস্টলমেন্ট এগ্রিমেন্ট করেও কন্টিনিউ করেন নাই, আর যারা রিল্যাক্স ছিলেন যেটা ফ্রি মানি, ইউ ডোন্ট নিড টু পে দেম ব্যাক, এগুলো কিন্তু সব এখন ট্রেজারিতে আছে। আচ্ছা, ট্রেজারি মানে কি, এটা ইট ইজ কালেকশন, এটা কালেকশন অলরেডি চলে গেছে। তো এখন আমরা দুইটা ফেজ আলোচনা করব। প্রথম হচ্ছে যে যাদের লোনটা 200,000 এর নিচে আছে সেই ক্ষেত্রে কি হবে, আর যাদের লোন 200,000 এর উপরে হবে সেটার কি কনসিকুয়েন্স। তো দেখুন, যাদের লোন 200,000 এর নিচে আছে তাদের কিন্তু কোনো পার্সোনাল গ্যারান্টি প্রয়োজন ছিল না, মানে পার্সোনাল গ্যারান্টি মানে প্রয়োজন হয় নাই, দিতে হয় নাই। তো এখন তার মানে যারা 200,000 এর নিচে লোন নিয়েছেন ডেফিনেটলি আপনাদের কোনো পার্সোনাল গ্যারান্টি নাই। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই লোনটা যদি কেউ এলএলসি কর্পোরেশনের মাধ্যমে নিয়ে থাকেন, তো সেই ক্ষেত্রে কিন্তু এসবিআই এর প্রাইমারি যে ক্লেম এটা কিন্তু বিজনেস অ্যাসেটের এগেইনস্টে যাবে। তার মানে আমি পরিষ্কার করতেছি, আপনি লেটস সে আপনি লোনটা নিয়েছেন কোম্পানি ফর্ম করে, আইদার সি কর্প, এস কর্প, এলএলসির মাধ্যমে, তো সেই ক্ষেত্রে আপনি যদি ডিফল্টার হন সেই ক্ষেত্রে কিন্তু এসবিআই ফোকাস করবে, কারণ এসবিআই তো ট্রাই করবে তার এটা কালেক্ট করার জন্য, সেই ক্ষেত্রে ফোকাস করবে আপনার বিজনেস অ্যাসেটের উপরে, কারণ বিজনেস অ্যাসেট আছে ওইটা দিয়ে তারা রিকভার করবে, কারণ লোনটা তো পার্সোনাল না। এখন প্রশ্ন হচ্ছে দেখুন যে তার মানে যারা কোম্পানির থ্রুতে লোন নিয়েছেন পার্সোনালি না, সেই ক্ষেত্রে এসবিআই দেখবে বিজনেস অ্যাসেট কিরকম আছে, সাফিসিয়েন্ট কিনা, ওইটা থেকে তারা রিকভারি করার চেষ্টা করবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে বিজনেস যদি ক্লোজ হয়ে যায় বা সাম রিজন আপনি বিজনেস ডিসকন্টিনিউ করেছেন এবং ধরেন বিজনেসের কোনো অ্যাসেটও নাই, সেই ক্ষেত্রে কি হবে? আচ্ছা, সেই ক্ষেত্রে হচ্ছে যদি মনে করেন লেটসে আপনার বিজনেস বন্ধ, কারণ এখন এরকম অনেকে লোন নিয়েছে বিজনেসের কোনো এক্সিস্টেন্সই ছিল না, ফেক, সব ফেক ইনফরমেশন দিয়ে লোন নিয়েছে, আসলে সে জীবনেও বিজনেস করে নাই। তো বিজনেস মানে এটা কি কর্পোরেশন ব্যক্তিগত সবাই কথা বলছেন আপনি? সবাই অনেক কর্পোরেশন আছে জীবনে কোনো অ্যাক্টিভিটিস নাই, একটা অফিস তো দূরের কথা, এক সিঙ্গেল পেনের অ্যাক্টিভিটিস নেই, এগুলো আর্টিফিশিয়ালি অ্যাক্টিভিটিস দেখায় একটা পিএনএল দাঁড় করায় তখন এই লোন নিয়েছে। তার মানে কি বেসিক্যালি হি ইজ নট ডুইং এনিথিং। সেই ক্ষেত্রে এখন যদি বিজনেস ক্লোজ হয়ে থাকে, যদি বিজনেসের কোনো অ্যাসেট না থাকে, সেই ক্ষেত্রে তারপরেও কিন্তু এসবিআই এই লিমিটেড রিকভারি অপশন থাকবে এগেইনস্ট দ্য মানে পার্সোনাল কি বলে পার্সোনালি যদি আপনি কোনো অ্যাসেট ওন করেন। তার মানে দেখেন যারা বিজনেসের মাধ্যমে লোন নিয়েছে তাদের সুবিধা একটাই যে যদি কোনো বিজনেসের অ্যাসেট না থাকে, যদি কোনো কারণে বিজনেস ক্লোজ হয়ে যায়, যদি কোনো কারণে মানে সব কিছু লস করে বিজনেসের, তো সেই ক্ষেত্রে এসবিআই কিন্তু লিমিটেড রিকভারি অপশন থাকবে পার্সোনালি তারে শো করার জন্য। মনে করেন আপনার যদি পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্টে লেটসে 200,000 আছে, আপনার দামি গাড়ি আছে মার্সিডিজ বেঞ্জ, তারপরে ধরুন আপনার হয়তো পার্সোনালি বাড়ি আছে, তো সেই ক্ষেত্রে যদি আপনার বিজনেসের নামে লোন হয় সেই ক্ষেত্রে কিন্তু এসবিআই লিমিটেড অ্যাক্সেস থাকবে এই সমস্ত পার্সোনাল অ্যাকাউন্টে। কারণ জানেন কোম্পানি কিন্তু সেপারেট লিগ্যাল এন্টিটি হুইচ ইজ স্ট্রিক্টলি সেপারেট ফ্রম ইউর পার্সোনাল আইডেন্টিটি। তো সেই ক্ষেত্রে এসবিআই কিন্তু পার্সোনালি রিকভার করার অপশনটা কম। তবে হিয়ার ইজ এক্সেপশন, যদি আপনার ফ্রড করে থাকেন বা মিসরিপ্রেজেন্টেশন করে থাকেন, তার মানে আপনি যদি
যদি ফ্রডলেন্টলি কোনো ইনফরমেশন দিয়ে রাখেন, কোনো মিসরিপ্রেজেন্টেশন যদি থাকে আপনার অ্যাপ্লিকেশনে, সেই ক্ষেত্রে কিন্তু এসবিআই দেখেন গো ইউর মানে পার্সোনালি। ইভেন আপনি কর্পোরেশনের মাধ্যমে যদি লোন নিয়ে থাকেন, যেমন একটু আগেই বললাম বিজনেসের কোনো এক্সিস্টেন্স নেই, জীবনে সে কোনোদিন বিজনেস করেই নেই, কিন্তু বিজনেসের নামে 200,000 বা 100,000 লোন নিয়ে নিয়েছে, দ্যাট মিনস হি ইজ মিসরিপ্রেজেন্টিং দ্য ইনফরমেশন। না তাহলে সে যে না তাহলে উনি যখন তথ্যগুলো দিয়েছিল তখন কি এগুলো যাচাই বাছাই করেনি এসবিআই? কোভিড এর সময় ছাড় দিয়েছে এসবিআই, কিছুই দেখে নাই, আপনি অ্যাপ্লাই করেছেন, দে জাস্ট ডিসবার্স দ্য ফান্ড রাইট ওয়ে, কারণ তখন তাদের প্রয়োজন ছিল মানুষের, তখন তাদের দেখারও সময় ছিল না, মানুষের প্রয়োজন ছিল, দে ট্রাস্ট পিপল। কিন্তু পিপল যারা এই লোনগুলো নিছে, দে আর নট ট্রাস্টেড দি পিপল, দে টুক দিস লোন লাইক ফ্রডলেন্টলি, মিসরিপ্রেজেন্টেন্টলি। তো সেই ক্ষেত্রে ইভেন যে কোম্পানির কথা বললাম একটু আগে, আশার বাণী শোনাইছি যে যদি কোম্পানির কোনো অ্যাসেট না থাকে, যদি আপনি আউট অফ বিজনেস হন, সেই ক্ষেত্রে পার্সোনালি এসবিআই লিমিটেড অপশন থাকবে, নিতে পারবে না। আপনারা হয়তো খুশি হয়েছেন, বাট গেস হোয়াট নাও, যদি ফ্রডল্যান্ড বা মিসরিপ্রেজেন্টেশন করে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার পার্সোনালি যাইতে পারবে। ইভেন যদি আপনার লোন মানে কোম্পানি আন্ডার নিয়ে থাকেন, সেই ক্ষেত্রে মিসরিপ্রেজেন্টেশন কি, লেটস আপনি কোম্পানি আন্ডার লোন নিয়েছেন, কোম্পানি ওয়াইফের জন্য আপনি গয়না কিনছেন, আপনার বাড়ি কিনছেন, স্টক মার্কেটে ইনভেস্ট করছেন পার্সোনালি, দিস ইজ মিসরিপ্রেজেন্টেশন, মিস ইউজ অফ লোন। তো সেই ক্ষেত্রে কিন্তু এসবিআই পার্সোনালি আসতে পারবে, যে আপনি বলতে পারেন লুক আই ডোন্ট হ্যাভ এনি বিজনেস অ্যাসেট অর এনিথিং। তো সেই ক্ষেত্রে এসবিআই তখন যদি ইনভেস্টিগেট করে পায় যে ফান্ডের মিস ইউজ, দে ক্যান সু ইউ পার্সোনালি। হ্যাঁ দাদা, একটু আপনাকে থামাতে হচ্ছে, আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন যে উনি এসবিআই লোন নিয়েছেন, উনি বেশ কয়েকটা প্রিমিয়াম মানে যেটি লোনের টাকা সেটি দেওয়ার পরে পরবর্তীতে উনি আর দিতে পারেননি, এখন ওনার কি করতে হবে? এখন দেখুন যে আপনার যদি 3টা পর্যন্ত ইনস্টলমেন্ট যদি ডিউ থাকে, স্টিল কিন্তু আপনার এটা খোঁজ দেন ইমিডিয়েটলি, হয়তো ট্রেজারি ডিপার্টমেন্টে চলে গেছে, বাট এখনো প্রাইভেট কালেকশন এজেন্সিতে যায় নাই। ইউ আর লাকি, কারণ এইটা যখনই প্রাইভেট কালেকশন এজেন্সিতে যাবে, ট্রেজারি আমার ধারণা হয়তো ট্রেজারি ডিপার্টমেন্টে আছে, এসবিআইতে আর নাই, কারণ সে যেহেতু ডিফল্টার বলতেছে কিস্তি সে দেয় না, তাই তো বলবো। তো সেই ক্ষেত্রে আপনার যদি 3টা পর্যন্ত কিস্তি ডিউ থাকে, স্টিল তার এটা কনসিডারেশন আনে, বাট যদি মোর দেন দ্যাট হয়, ডেফিনেটলি ইট ইজ ইন দ্য ট্রেজারি ডিপার্টমেন্ট রাইট নাও। তার মানে ওই যে ফি সহ, কালেকশন ফি সহ, এখন ট্রেজারি ডিপার্টমেন্টের কিন্তু ফি এত বেশি না, তারা ইন্টারেস্ট অ্যাক্রু প্লাস লামসাম একটা কালেকশন ফি তারা চার্জ করবে। কিন্তু ভয়ের বিষয় হচ্ছে যখন এটা ট্রেজারি থেকে প্রাইভেট কালেকশন এজেন্সিতে যায়, তখন কিন্তু তারা 25 থেকে 30% পর্যন্ত কালেকশন ফি চার্জ করে, ইন্টারেস্ট তো আছেই। তার মানে দেখা গেছে মূল টাকা ইন্টারেস্ট প্লাস আরো 25 থেকে 35% ম্যাক্সিমাম। তেমন আমি লেটস সে আপনার যদি লোন থাকে $1 লাখ, দেখা গেছে হয়তো লেটস সে লোন আছে $70,000 বা $80,000, যেটা হয়তো ইন্টারেস্ট মিলে হয়তো 1 লাখে আসছে। তার মানে এটা যদি প্রাইভেট কালেকশন এজেন্সিতে যায়, ইট কুড বি 125,000, ইট কুড বি 135,000। এটা হিউজ মানি, পিপল ক্যানট অ্যাফোর্ড টু পে দ্যাট মাচ বিগ অ্যামাউন্ট। এবং এই টাকাটা তো প্রাইভেটে গেলে মানে যেভাবে হোক তারা আদায় করবে, তারা কালেকশন যেভাবে আপনাকে কোর্টে নিবে আপনাকে, এবং এখান থেকে স্কিপ করার ওয়ে খুবই মানে বেশিরভাগের তো অ্যাসেট আছে, এবং ব্যক্তিগত অ্যাসেটের উপরে কি সমস্যা হবে কিনা? অফ কোর্স, আপনার কি বললাম যে ম্যাক্সিমাম লোকজন এটা ফ্রডল্যান্ডলি নিছে, এবং মানে কি বলে মিস ইউজ অফ লোন, তারা এসবিআই গাইডলাইন ফলো করে নাই। তার মানে কি ইভেন যারা বিজনেসের মাধ্যমে নিছে, তারা পার্সোনালি তারা সু করবে, কারণ বলবো যে তুমি লোনের কন্ডিশন ফুলফিল করো না, ইউ মিস ইউজ দ্য ফান্ড। কারণ এই লোনটা ছিল কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল লোন। ওয়ার্কিং ক্যাপিটাল লোন কি জানেন, সেটা হচ্ছে আপনার বিজনেস ডে টু ডে, যেহেতু কোভিড এর কারণে আপনার ক্যাশ ফ্লো লিমিটেড ছিল, বিজনেস বন্ধ ছিল, এসবিআই লোনটা দিয়েছে যাতে আপনার বিজনেসটা চালু করতে রাখতে পারেন, এমপ্লয়িদেরকে পে করতে পারেন। বাট ওরা কি করছে, এমপ্লয়ি তো পে করেই নাই, অন টপ অফ দ্যাট তারা এটা জাস্ট মিস ইউজ করছে, আর অন্য পারপাসে খরচ করছে, যেটা স্ট্রিক্টলি প্রহিবিটেড এবং এটা ফ্রডল্যান্ডলি। তো যাই হোক, যেটা বললাম এতক্ষণ আমরা ছিলাম যে লোন যদি 200,000 এর নিচে থাকে তাহলে কি কনসিকুয়েন্স, এতক্ষণ যেটা বললাম। তো যাই হোক, এই যে ভদ্রলোকের আনসার তো আমার মনে হয় ভিডিওতে পেয়ে গেছে, আমরা আরো ডিটেইল যখন আলোচনা করব, আই থিংক হি উইল গেট মোর ইনফরমেশন ফ্রম আস। তো যাই হোক, এখন আলোচনা করব যারা 200,000 এর বেশি লোন নিয়েছে তাদের কি কনসিকুয়েন্স। তো দেখুন, যারা 200,000 এর বেশি লোন নিয়েছে তাদের কিন্তু পার্সোনাল গ্যারান্টি ছিল, আদারওয়াইজ কিন্তু এই লোন ডিসবার্স করে। পার্সোনাল গ্যারান্টি বলতে কেউ একজন মানে পার্সোনালি তার গ্যারান্টি দিতে হইছে। যেমন মনে করেন আমরা এরকমও দেখছি, বাবার হয়তো কনস্ট্রাকশন বিজনেস ছিল, সে $250,000 লোন নিয়েছে, সেই ক্ষেত্রে মেয়ে ভালো জব করে, তার পার্সোনাল গ্যারান্টার হইতেছে। কারণ এসবিআই কন্ডিশন এটা যে যদি কোনো কারণে বিজনেস লুজ করে, এসবিআই তো তার টাকা সে চাইছে, সেই ক্ষেত্রে তখন যে গ্যারান্টার ছিল তাকে ধরবে।
মানে এখন গ্যারান্টারকে পে করতে হবে। অফকোর্স, নো আদার ওয়ে। এবং গ্যারান্টার দেখা গেছে ওয়েজেস গার্নিশমেন্ট তার বেতন থেকে নিয়ে নিচ্ছে, এই ইনফরমেশন আমাদের কাছে আছে। যে ভদ্রলোক সে কনস্ট্রাকশন বিজনেস করতো, তার বিজনেস কলাপস হয়েছে এবং মেয়ে ছিল পার্সোনাল গ্যারান্টার, সে ভালো জব করে, তো সেই ক্ষেত্রে তখন এই তার ওয়েজ গার্নিশমেন্ট স্টার্ট করছে। কারণ যেহেতু বাবা যখন টাকা দিতে পারে না, মেয়ের কাছ থেকে টাকা নেওয়া শুরু করছে। এখন যখন মেয়ে পার্সোনাল গ্যারান্টি হয়েছে, মেয়ে বুঝেও না যে আসলে হোয়াটস গোইং অন, যখন টাকা নেওয়া শুরু করছে তখন তো মাথা গরম যে হোয়াটস গোইং অন। সেক্ষেত্রে কি মানে পে চেকের থেকেও টাকা কেটে নেবে? অফকোর্স, আপনার এই যে ওয়েজ গার্নিশমেন্ট মেনকে আপনি যেখানে কাজ করবেন থেকে টাকা নিয়ে নেবে। শুধু তাই না, আপনার ওই যে এখন বলবো এই যে ফেডারেলের কিছু প্রোগ্রাম আছে এই যে ট্রেজারি ডিপার্টমেন্টে, যেমন মনে করেন এরকম আছে, আপনি যদি রিফান্ড পান সেক্ষেত্রে আমরা রিফান্ডের থেকে টাকা নিয়ে নেবে। মানে ট্যাক্স ফাইলের সময় যে রিফান্ড আসবে, এটা বলে অফসেট প্রোগ্রাম। এই অফসেটের মাধ্যমে আপনার যদি লোন ডিউ থাকে এসবিআই লোন, আপনার রিফান্ডের এগেইনস্টে টাকা নিয়ে নেবে। এটাকে বলে লোন অফসেট প্রোগ্রাম। তো যাই হোক, এখন যেটা আলোচনা করতেছি সেটা হচ্ছে লোন যাদের 200,000 এর উপরে। তার মানে যাদের 200,000 এর উপরে লোন ছিল তারা কিন্তু ডেফিনেটলি পার্সোনাল গ্যারান্টি ছিল। এবং এই যে পার্সোনাল গ্যারান্টির কারণে এসবিআই কি করতে পারে দেন, এসবিআই কিন্তু বিজনেসকে তো তারা পার্সু করতে পারেই, কারণ ধরেন যারা বিজনেসের জন্য লোন নিয়েছে তারা বিজনেসকে তো পার্সু করবেই। অন টপ অফ দ্যাট যারা সাইন করছে পার্সোনাল গ্যারান্টি হিসাবে, তারা কিন্তু পার্সোনালি লায়াবল এই লোনের জন্য। তার মানে যদি বিজনেস যদি লোন না দিতে পারে, সাম রিজন ডিফল্টার হয়, সেই ক্ষেত্রে তখন যারা পার্সোনালি গ্যারান্টি দিচ্ছে তারা কিন্তু লায়াবল এই লোনের জন্য। সেই ক্ষেত্রে তখন এসবিআই করবে কি, বিজনেস যদি না পারে তারা পার্সোনালি যে গ্যারান্টি দিচ্ছে, এই যে একটু আগে যা বললাম ওয়েজেস গার্নিশমেন্ট বলে, ওনাদের থেকে সেটা তার যদি টাকা ব্যাংকে থাকে, গাড়ি থাকে, ওগুলো থেকে টাকা নিয়ে নেবে। এবং আরেকটা হচ্ছে এই যে এবং দে মে পার্সু কালেকশন ফ্রম দ্য গ্যারান্টর, একটু আগে যেটা বললাম। তার মানে এখানে যারা পার্সোনাল গ্যারান্টার হয়েছে তাদের লাইবিলিটি আনলিমিটেড, তারা কোনো অবস্থাতেই এই লোন থেকে স্কিপ করতে পারবে না। মানে এটি তো শুধুমাত্র যে এটার সঙ্গে যুক্ত তা না, ইন ফিউচারে তার ইমিগ্রেশন থেকে শুরু করে মানে একটা যখন এই ধরনের ডিফল্টে পড়ে যাবে সেটি কিন্তু একটা রেকর্ড থেকে যাবে, এবং তার হয়তো ক্রেডিট রিপোর্টে একটা সময় এফেক্ট হবে, ক্রেডিট রিপোর্টে পড়বে, ইন ফিউচারে লোন পেতে সমস্যা হবে, লোন পেতে তার সমস্যা হবে, দেয়ার ইজ লট অফ কনসিকুয়েন্স উইল হ্যাপেন। সেটা আমরা আলোচনা করব। তো আরেকটা বিষয় বলতেছি, এই যে ট্রেজারি ডিপার্টমেন্টে যাদের লোন মানে ট্রান্সফার হয়েছে, বেসিক্যালি ডিফল্টার যারা একাধিক ইনস্টলমেন্ট বাকি ছিল বা একেবারেই দেয় নাই, এখন এই যে ট্রেজারি ডিপার্টমেন্টে যে কালেকশন এজেন্সিতে যেটা গেছে, এখন এইটার কনসিকুয়েন্সটা কি? তো দেখুন, যখন লোনটা আপনার ট্রেজারি ডিপার্টমেন্টে যাবে এসবিআই থেকে, তখন কিন্তু ওরা আপনাকে কালেকশন নোটিশ পাঠাবে ট্রেজারি ডিপার্টমেন্ট। আবার অনেক সময় পাঠায় না, বাট মোস্ট লাইকলি ওরা পাঠানোর কথা কালেকশন নোটিশ। এবং এই কালেকশন নোটিশে আপনার কত টাকা ইন্টারেস্ট, কত টাকা কালেকশন ফি, ওইটাও কিন্তু উল্লেখ থাকবে। ওরা আপনাকে স্পেসিফিক্যালি বলবে যে তোমার কালেকশন ফি এত, ইন্টারেস্ট এত, এবং টোটাল পে অফ ব্যালেন্স এত এই মুহূর্তে। এবং একটু আগে যেটা বললাম আপনাকে যে ফেডারেল দে ক্যান অফসেট এগেইনস্ট দ্য ফেডারেল ট্যাক্স রিফান্ড, শুধু তাই না, অন্যান্য যে ট্রেজারি অফসেট প্রোগ্রাম আছে এটার এগেইনস্টে তারা অফসেট করতে পারে। একটু আগে বললাম যে ওয়েজেস গার্নিশমেন্ট তো আছেই, আপনার পেচেক থেকে টাকা নিয়ে নেবে, সেটি তো একটা বড় শাস্তির মতো। হ্যাঁ, বড় শাস্তি। আরেকটা হচ্ছে যে ফেডারেল গভর্নমেন্টের যে ট্যাক্স যে অফসেট প্রোগ্রাম আছে, তার মানে আপনি যদি ট্যাক্স ফাইল করেন, ট্যাক্স ফাইলে যদি আপনার রিফান্ড থাকে, সেইটা এই অফসেট প্রোগ্রামের এগেইনস্টে যদি ফেডারেল কোনো লোন আপনার থাকে, যেটা এসবিআই লোন, সেই ক্ষেত্রে এটা না দেওয়ার জন্য ওই পরিমাণ আপনার ট্যাক্স রিফান্ড আপনাকে দিবেন, ওইটা অ্যাডজাস্ট করে নিয়ে নেবে। শুধু তাই না, আমি তো একটা কথা বললাম যে ট্যাক্স রিফান্ড, শুধু তাই না, ইভেন অন্যান্য যে ফেডারেল যে ট্রেজারির যে অফসেট প্রোগ্রাম আছে, ওইগুলো টাকাও তারা কেটে নিয়ে নিতে পারে এই লোন মানে পেইড না করার জন্য। ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট কি ওরা চেক করে? অফকোর্স, আপনার যদি পার্সোনাল গ্যারান্টি থাকে সেই ক্ষেত্রে মানে আসলে তো যেটি দাদা একটু যেটি হচ্ছে এখানে তো আপনি কেউ এখানে লুকিয়ে মানে পালিয়ে বাঁচতে পারবে না, বিকজ আপনার প্রতিটা এগেইনস্টেই একটার সঙ্গে একটা যুক্ত, লাইক দ্যাট আপনি সোশ্যাল সিকিউরিটি আন্ডারে যখন ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন, সব ইনফরমেশন কিন্তু তাদের কাছে আছে, তারা চাইলে এটাতে ইন করতে পারে যে আপনি কত টাকা জমা রাখছেন, আপনি কত টাকা আছে আপনার, আপনি কি বাড়ি কিনেছেন, কি গাড়ি কিনেছেন, সব তথ্য কিন্তু আছে, নাথিং টু হাইড, দে নোজ এভরিথিং। তো যার কারণে এটা আপনি লুকানোর কোনো সুযোগ নেই, যেটা আপনি বললেন। এখন হচ্ছে বিগ টপিক যেটা হচ্ছে প্রাইভেট কালেকশন এজেন্সি, এটা নিয়ে কথা বলতেছি। তো দেখুন, এতক্ষণ তো আলোচনা করলাম যে ট্রেজারিতে যখন যাবে কি কনসিকুয়েন্স, তারপর যদি 200,000 নিচে থাকে তাহলে কি কনসিকুয়েন্স, 200,000 এর উপরে লোন থাকলে কি কনসিকুয়েন্স, যারা পার্সোনালি নিয়েছেন ইন্ডিভিজুয়ালি কি কনসিকুয়েন্স, যারা কোম্পানির মাধ্যমে নিয়েছে কি কনসিকুয়েন্স। এখন হচ্ছে প্রাইভেট কালেকশন এজেন্সি। দেখুন, ট্রেজারি ডিপার্টমেন্টে যখন এটা ট্রান্সফার হয়েছে, এটাও কিন্তু কালেকশন প্রসিডিওর। ট্রেজারি ডিপার্টমেন্টও বেস্ট
কিছুদিন ওরা ওয়েট করেছে, এরা দেখবে যে আদৌ আপনি তাদের সাথে যোগাযোগ করেন কিনা, রেসপন্স করছেন কিনা, এক কথা কোঅপারেট করতেছেন কিনা, বা আপনার দেওয়ার ইন্টেনশন আছে কিনা। লেটস সে লোনটা যখন ট্রেজারি ডিপার্টমেন্টে আসে, তখন যারা যদি কেউ কন্ট্যাক্ট করে যে হেই ক্যান ইউ গিভ মি দ্য ইনস্টলমেন্ট এগ্রিমেন্ট, যদি আপনি ইনস্টলমেন্ট এগ্রিমেন্ট চান, সেই ক্ষেত্রে কিন্তু ওরা প্রাইভেট কালেকশনে পাঠাবে না, মানে একটা সুযোগ দিবে যে ঠিক আছে তুমি তোমার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির উপরে বা ওভারঅল ফাইন্যান্সিয়াল সিচুয়েশনের উপরে তোমার ইনস্টলমেন্ট এগ্রিমেন্ট এত তুমি পে করতে থাকো, দ্যাটস ফাইন। কিন্তু প্রবলেম হচ্ছে ইভেন কালেকশন ট্রেজারি ডিপার্টমেন্টে যাওয়ার পরেও যারা রেসপন্ড করে নাই, তখন আরও এটা প্রাইভেট কালেকশন এজেন্সি, কারণ ট্রেজারি ডিপার্টমেন্ট তো এই যে বিলিয়নস অফ ডলার লোন, তাদের এই সময় নাই এগুলো হ্যান্ডেল করার, তাদের হাতে এমপ্লয়িও নাই। তখন তারা করছে কি, ওই প্রাইভেট কালেকশন এজেন্সিকে এটা বেসিক্যালি এটা বলতে পারেন এটা সেল করার মতো অনেকটা, ওরা বলছে যে ইউ ক্যান কালেক্ট দেম। কারণ প্রাইভেট কালেকশন এজেন্সি কি করেছে, তারা তো এটা কালেকশন ফি যেটা 25 থেকে 35% পর্যন্ত কালেকশন ফি চার্জ করে দিয়ে দিয়েছে। তারা সেটা কিভাবে আদায় করবে? হ্যাঁ, কারণ দেখুন এটারও যুক্তি আছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আমার যদি লোন 1 লাখ টাকা থাকে, লেটস সে আপনার প্রিন্সিপাল ইন্টারেস্ট সব মিলে এই মুহূর্তে আপনি 1 লাখ টাকা ও করেন, এখন এটা যখন প্রাইভেট কালেকশন এজেন্সিতে গেল, ওরা 35% চার্জ করে দিল, তার মানে কি 1,35,000 ইটস হিউজ মানি, কারণ 35,000 টাকা তো আর ইটস আ লট অফ মানি। কিন্তু এই প্রাইভেট প্রশ্ন হচ্ছে যে এই $35,000 কেন চার্জ করতেছে, হোয়াট ইজ দ্য রিজন, ইজ দেয়ার এনি বেসিস, সেটাই করতে চাচ্ছিলাম, ইজ দেয়ার এনি বেসিস যে কেন চার্জ করতেছে? এই কারণে চার্জ করে, দেখুন এই যে কালেকশন এজেন্সি, এই যে প্রাইভেট কালেকশন এজেন্সি, তাদের টাকাটা কালেক্ট করতে গেলে কি করতে হবে, তারা অ্যাটর্নি নিয়োগ দিতে হবে, আপনাকে কোর্টে নেবে, অথবা আপনার এগেইনস্টে যে সমস্ত লিগ্যাল অ্যাকশন আছে তারা এগুলো নেবে স্টেপ বাই স্টেপ, তাদেরকে কিছু খরচ করতে হবে, খরচ আছে। তো এই খরচটা কোথা থেকে আসবে? তারা যদি এডিশনাল চার্জ না করে, তার মানে কি ইউ হ্যাভ টু পে, তাদের লিগ্যাল ফি আপনাকে পে করতে হবে, বিকজ ইউ আর ডিফল্টার, ইউ আর নট পেইং দ্য লোন অন টাইম। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যারা এখনো পর্যন্ত এই যাদের লোন ট্রেজারিতে আছে, আপনাদের উচিত হবে ইমিডিয়েটলি ট্রেজারিতে যোগাযোগ করেন, নো ফার্দার ডিলে। আমি ট্রেজারি ডিপার্টমেন্টের নাম্বার দিয়ে দিব, আপনি কালকের মধ্যে আপনি ট্রেজারি ডিপার্টমেন্টে কন্ট্যাক্ট করেন, আদারওয়াইজ আপনার কিন্তু কান্নাকাটি শুরু হবে। একটু আপনি নাম্বার দিলে দেন, আমরা আরো সময় একেবারে শেষ পর্যায়ে, সরি তাইলে আর আমি দ্রুত বলতেছি। তো এখন হচ্ছে যে দেখুন, এখন পটেনশিয়াল অপশন, আমরা এখন রেজুলেশন নিয়ে কথা বলবো, সমাধান কি রেজুলেশন নিয়ে কথা বলবো। তো আমি যাই হোক দ্রুত বলবো, সময় কতক্ষণ আছে বলেন? আপনি বলেন, সমস্যা নেই, বেশি সময় নেই। আচ্ছা, যাই হোক, এখন পটেনশিয়াল রিমেডি বা অপশন কি করতে পারেন? তো প্রথমেই ট্রেজারি ডিপার্টমেন্টে ইমিডিয়েট যোগাযোগ করবেন যারা স্টিল ডিফল্টার, যাতে ফার্দার প্রাইভেট কালেকশন এজেন্সিতে না যায়, আদারওয়াইজ ইউ হ্যাভ টু পে 35% মোর। নাম্বারটা এটা হচ্ছে 1-800-289-7388। এই প্রোগ্রামটার নাম হচ্ছে ট্রেজারি ক্রস সার্ভিসিং সেন্টার। এগেইন নাম্বার হচ্ছে 1-800-289-7388। আপনার ইমিডিয়েটলি কল করবেন, কল করে যদি ট্রেজারি ডিপার্টমেন্টে স্টিল থাকি বা লাকি, সাথে সাথে ইনস্টলমেন্ট এগ্রিমেন্টে যাবেন যে হে আই ওয়ান্ট টু স্টার্ট পেইং ইমিডিয়েটলি, তখন কিন্তু এটা প্রাইভেট কালেকশন এজেন্সিতে যাবে না। দ্যাট মিনস ইউ ডোন্ট নিড টু পে এডিশনাল 35% অফ দ্য কালেকশন ফি। এখন দেখুন রিমেডি হচ্ছে যে এটা আলোচনা করবো যে রিমেডি হচ্ছে আপনার যদি ট্রেজারিতে থাকে, আপনি রিকোয়েস্ট করতে পারেন রিপেমেন্ট এগ্রিমেন্ট, যেটাকে ইনস্টলমেন্ট এগ্রিমেন্ট আমরা বলি, যেটা আপনার মান্থলি একটা পেমেন্ট দিবেন বেসড অন ইউর ফাইন্যান্সিয়াল সিচুয়েশন। আপনার যে পরিমাণ আর্থিক সামর্থ্য থাকবে ওরা এটা ইভ্যালুয়েট করবে, করার পর ওরা আপনাকে একটা মান্থলি কিস্তি দিবে, আপনি এটা কন্টিনিউ করবেন, দেন দেয়ার উইল বি নো ফার্দার কনসিকুয়েন্স। আরেকটা হচ্ছে যে ডেমনস্ট্রেট ফাইন্যান্সিয়াল হার্ডশিপ। আপনি ফাইন্যান্সিয়াল হার্ডশিপ ডেমনস্ট্রেট করতে পারেন যদি আপনার কি বলে ইউ ক্যান নট পে, আপনার পে করার সামর্থ্য। তারপরে প্রোভাইড, সেই ক্ষেত্রে আপনি যদি ডিটেইলস ফাইন্যান্সিয়াল ইনফরমেশন ওদেরকে দেন এবং কালেকশন অপশনগুলো যদি জানেন, যে যেহেতু আপনার দেওয়ার সামর্থ্য নাই, ফাইন্যান্সিয়াল হার্ডশিপ যদি প্রুফ করতে পারেন, দেখছে সেই ক্ষেত্রে দে মাইট হেল্প ইউ, তারা হয়তো কিছু একটা অপশন আপনাকে দিবে পে করার জন্য, যেটা কনভিনিয়েন্ট ওয়ে ইউ ক্যান পে দেম ব্যাক। আরেকটা হচ্ছে রিভিউ ফর ডেপ্ট এরর্স। এখন আপনি যদি মনে করেন যে এসবিআই এই যে ক্যালকুলেশন, তারা ইন্টারেস্ট প্রিন্সিপাল ভুল করেছে, হ্যাঁ, অথবা কালেকশন ফি, সেই ক্ষেত্রে কোথাও কোনো মিস্টেক আপনি হয়তো গেস করতেছেন, যদি হওয়ার কথা না। বাট আপনি যদি মনে করেন যে এসবিআই ভুল করতেও পারে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটা ডিসপিউট করতে পারেন এবং আপনার রিকোয়েস্ট ফর রিভিউ, সেই ক্ষেত্রে এসবিআই কে আপনি রিভিউয়ের জন্য এটা রিকোয়েস্ট করতে পারেন, আপনার লোনটা ডিসপিউট করতে পারেন যদি আপনি মনে করেন যে কোথাও ভুল ত্রুটি আছে। তারপর হচ্ছে যে কনসিডার লিগ্যাল এন্ড ট্যাক্স অ্যাডভাইস, এই যে এটা আরেকটা রিমেডির কথা। এখন যারা এই যে $1 লাখ লোন ছিল 35,000 হয়ে গেছে, আপনারা কি করবেন? তা আপনাদের রিমেডি হচ্ছে যে
এই ক্ষেত্রে আপনারা দেখবেন যে কোনো পার্সোনাল গ্যারান্টি আছে কিনা সেটা দেখবেন, এবং এইসব লোনের ক্ষেত্রে কোনো সিগনিফিকেন্ট অ্যাসেট ইনভলভ আছে কিনা, এজ এ কোলাটোরাল, যেমন আপনার বাড়ি কোলাটোরাল থাকতে পারে, পার্সোনাল গ্যারান্টর থাকতে পারে যার ওয়েজেস গার্নিশমেন্ট করতে পারে। তো সেই ক্ষেত্রে এই সমস্ত ফার্দার কালেকশন প্রসিডিউর ঠেকানোর জন্য আপনার উচিত হবে ইমিডিয়েটলি যারা অ্যাটর্নি আছে, যারা এসবিআই লোনের উপরে এক্সপার্ট, ইভেন যারা সিপিএ, অনেক সিপিএ আছে, দে আর এক্সপার্ট অন দ্য এসবিআই লোন, আপনার ইমিডিয়েটলি তাদের সাথে যোগাযোগ করবেন, যাতে করে ফার্দার কালেকশন প্রসিডিউর, এই যে যাদের সিগনিফিকেন্ট অ্যাসেট ইনভলভ আছে, যারা পার্সোনাল গ্যারান্টি আছে, যাতে করে ওয়েজেস গার্নিশমেন্ট বা ব্যাংক থেকে টাকা নেওয়ার মতো যাতে এই সমস্ত দুর্ঘটনা না ঘটতে পারে। তারপর আরেকটা হচ্ছে ইভ্যালুয়েট ব্যাংক্রাপসি, দেয়ার ইজ অ্যান অপশন অফ দ্য ব্যাংক্রাপসি, আপনি ব্যাংক্রাপসিতে যেতে পারেন। তো সেই ক্ষেত্রে আবার কন্ডিশন আছে, যাদের চাইলেই যাওয়া সম্ভব না, চাইলে যেতে পারবেন না, ডিপেন্ড, দেয়ার ইজ এ কন্ডিশন কি, আপনার লোন যদি 200,000 এর নিচে থাকে, দেন দেয়ার ইজ অনলি অপশন ফর ব্যাংক্রাপসি। ওকে, তার মানে যাদের লোন 200,000 প্লাস তারা ব্যাংক্রাপসি পারবে না, তাদের কোনো সুযোগই নেই ব্যাংক্রাপসি যাওয়ার। তার মানে যাদের লোন 200,000 এর নিচে আছে, তারা ব্যাংক্রাপসির কথা চিন্তা করতে পারেন। এগেইন সেই ক্ষেত্রে কোন টাইপ ব্যাংক্রাপসির কিন্তু আবার বিভিন্ন টাইপ আছে, বিভিন্ন সেকশন সাবসেকশন আছে। তো সেই ক্ষেত্রে ব্যাংক্রাপসির ক্ষেত্রে আপনাদের লোনের সার্কামস্টেন্সটা বিবেচনা করবে, এগেইন পার্সোনাল গ্যারান্টি আছে কিনা, সিগনিফিকেন্ট অ্যাসেট ইনভলভ আছে কিনা, এইগুলা সব বিবেচনা করে ব্যাংক্রাপসির জন্য ডিসিশন নেবে। এবং এই বিষয়টার জন্য ব্যাংক্রাপসি ল তো আর আপনি আর আমি বুঝবো না, যারা ব্যাংক্রাপসি লয়ারের সঙ্গে আলোচনা, স্পেশাল লয়ার আছে, তাদের লিগ্যাল। দাদা আমাদের একেবারে সময় শেষ, আসলে আমরা রিমেডি অনেকগুলোই বলেছেন, আমাদের যে এখন শেষ করতে হচ্ছে, সময় একেবারেই কম। আর তারপরে যাওয়ার আগে আমরা যেহেতু বলছিলাম একটা লাইনে যে আমাদের এখন নিউ ইয়র্কে অ্যাফোর্ডেবল হাউজিং এর একটা লটারি চলছে, অনেক আবেদন চলছে, সেটা একজন মানে আপনি সংক্ষেপেই বলেন মানে কিভাবে আবেদন করতে হবে, কার মাধ্যমে আবেদন করতে হবে এবং কারা যোগ্য এটার জন্য, দেখুন খুব সংক্ষেপে আপনি যদি এক মিনিটের মধ্যে বলেন। এনওআইসি হাউজিং কানেক্ট, যেটাকে আমরা অ্যাফোর্ডেবল হাউজিং বলি, এবং এই অ্যাফোর্ডেবল হাউজিং এর বেনিফিট হচ্ছে যারা নিউ ইয়র্ক সিটিতে রেন্ট পেমেন্টের জন্য স্ট্রাগল করতেছেন, যাদের বাড়ি কেনার সামর্থ্য নেই বা আদৌ কিনতে পারবেন না, আপনাদের কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি অ্যাফোর্ডেবল হাউজিং। এই নিউ ইয়র্ক সিটি কিন্তু যে সমস্ত নিউ বিল্ডিং হচ্ছে, হাই রাইজ বিল্ডিং গুলা, এবং খুবই নাইস এনভায়রনমেন্ট এখানে, এই হাই রাইজ বিল্ডিং গুলাতে কিন্তু সিটি মানে যেমন ধরেন লেটস আপনি 300 অ্যাপার্টমেন্ট বিল্ড করতেছেন, সিটি বলবে যে হেই ক্যান ইউ গিভ মি 50 অ্যাপার্টমেন্ট ফর অ্যাফোর্ডেবল হাউজিং, এবং যেটার লিগ্যাল রেন্ট মনে করেন 3 বেডরুম, যেটার লিগ্যাল রেন্ট হচ্ছে $4,000 ম্যানহাটনের মতো জায়গায় বা লং আইল্যান্ড সিটির মতো জায়গায়, আপনি যদি অ্যাফোর্ডেবল হাউজিং যেটা এটা যদি আপনি পান, এটা বেসিক্যালি ওয়ান কাইন্ড অফ লটারি, সেই ক্ষেত্রে কিন্তু এই $3,000-4,000 রেন্ট আপনাকে পে করতে হবে $800, ডিপেন্ডস অন ইউর ইনকাম। এবং সেই ক্ষেত্রে এখন ইনকাম কিন্তু শুধুমাত্র লো ইনকাম না, এটা লো থেকে ইভেন যাদের মডারেট ইনকাম আছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারে, মানে চয়েস ভেদে নিতে পারে, অ্যাপ্লাই করতে পারে। এবং ওরা একটা ইনকামের একটা মানে গাইডলাইন দিয়ে দেয়, যেমন লেটস আপনার ইনকাম 40 থেকে 60, এবং ফ্যামিলি মেম্বার একটা অপশন থাকে, যেমন 4 জন ফ্যামিলি মেম্বার 2 বেডরুম অ্যাপার্টমেন্ট, তারা এটা নিতে পারে। হাউসহোল্ড মেম্বার কত, তার মানে ওরা আপনাকে একটা ইনকাম রেঞ্জ দিবে, যেমন 30 থেকে 40,000, হাউসহোল্ড মেম্বার বলে দিবে 2 থেকে 3 জন, এবং বেডরুম বলে দিবে। তা আপনি যদি এগুলো এটার মধ্যে ক্রাইটেরিয়ার মধ্যে পড়েন, দেন ইউ ক্যান অ্যাপ্লাই। এবং আপনি যদি লটারি অ্যাপ্লাই তো অনেকেই করে, আবার লটারি হয়, লটারির মধ্যে যদি হয় দেন ইউ ক্যান উইন দ্য লটারি, এবং এটার অ্যাপ্লিকেশন করতে হবে এনওআইসি হাউজিং কানেক্ট। ভেরি ইজি, সেটা আমাদের কমিটি অনেকেই এর মধ্যে জানেন যে আপনারা এনওআইসি হাউজিং কানেক্টে গিয়ে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পর ওয়ান্স ইউ রেজিস্টার দেয়ার, তখন কিন্তু একবার রেজিস্ট্রেশন করলেই কিন্তু আপনার শেষ না, এটা কিন্তু প্রতি সপ্তাহে প্রতি মাসেই কিন্তু নতুন নতুন বিল্ডিং আসতেছে। তখন আপনি যখনই কানেক্ট করবেন, বিল্ডিং এর লিস্ট দেখাবে যে ব্রুকলিনে একটা বিল্ডিং আসছে, তখন আপনাকে গিয়ে তখন অ্যাপ্লিকেশন ভেরি ইজি, জাস্ট শুধু ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। তারপর যদি লটারিতে উইন করেন, দেন দে উইল সেন্ড ইউ দ্য পেপার ওয়ার্ক। আপনি ওয়ান্স ইউ ফিনিশ দ্য পেপার ওয়ার্ক, আপনি যদি সবকিছু ফুলফিল করেন, ইনকাম তারপরে ফ্যামিলি মেম্বার সবকিছু যদি ঠিকঠাক থাকে, দেন আপনি মানে এটা কোনো কঠিন বিষয় নয়, এটা যেমন মানে কম আয়ের মানুষের জন্য রয়েছে, আবার বেশি আয়ের মানুষের জন্য রয়েছে। আমরা হয়তো দাদা অন্যদিন আপনার সঙ্গে এই ব্যাপারগুলো নিয়ে আরো ডিটেইলস আলোচনা করব। দুঃখিত আজকে আসলে আমাদের সময় খুব দ্রুত শেষ হয়ে গিয়েছে। আপনাকে আবারও বিশেষ ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ আপনাকে, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি টিভিএন 24 এর সকল দর্শককে। শুভরাত্রি। দর্শক সেই সঙ্গে আপনাদেরও বিশেষ ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটি আমাদের সিপিএ মহোদয় বলছেন যে আপনারা এই এসবিআই লোনের যে প্রবলেমটি হচ্ছে, আপনারা সেটি গুরুত্ব সহকারে দেখতে হবে, কারণ এটি যদি একবার প্রাইভেট কালেকশনে চলে যায় তাহলে আপনারাই বিপদে পড়বেন। তাই এটি নিয়ে সতর্ক থাকেন। এবং সেই সঙ্গে উনি আরও যে পাবলিক চার্জ সহ অন্যান্য বিষয় নিয়ে বলেছেন, সব কিছুর উপরে একটাই কথা, সেটি হচ্ছে যাই করবেন না কেন সব কিছু অনেস্টলি করতে হবে, কারণ আগে কি হয়েছে সেটি ভুলে যেতে হবে। কারণ এখন নতুন অ্যাডমিনিস্ট্রেশন, সব কিছু নতুন, সব কিছু আপনাকে সতর্কতার সঙ্গে চলতে হবে। আজ পর্যন্তই, অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হবে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।
TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।